ড্রয়িং রুমে এসে দাঁড়ায় আলবি। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওকে তখন দৌড়ে বাইরে যেতে দেখে ঐশী রহমান আর মেহবুবা মেয়ের ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। আলবিকে দেখেই ঐশী রহমান বলেন, এভাবে দৌড়ে কোথায় গিয়েছিলে? কিছু হয়েছে? আর এত রেগে আছো কেন? আলবির গম্ভীর স্বর, বাড়ির মেয়ে কোথায় যায়, কার সাথে যায় খোঁজখবর রাখো না? কি হয়েছে? মায়া কোথায় গেল? ওর মামা বাড়িতে। কেন? বলে গেছে তোমাদের? হ্যাঁ। কার সাথে গেল? মাহিদ ওর সাথে। মাই ছিল না ওটা। কোনটা? যে ছেলের সাথে মায়া গেল। কোন ছেলের সাথে গেছে? মায়ের কথায় বিরক্ত হয় আলবি। রেগেই বলে, প্রশ্ন তো আমিও করছি, মায়া কার সাথে গেল? ছেলেটাকে আমি চিনলে তোমাদের জিজ্ঞেস করতাম নাকি? কে ওই ছেলে? দুই যা একে অপরের মুখের দিকে তাকায়। মাহিদের সাথেই তো মায়ের যাওয়ার কথা। কার সাথে গেল তাহলে? মেহবুবা মেহের বলেন, ছেলেটাকে তো দেখতে কেমন? লম্বা চওড়া, মাহিদের চেয়ে বয়সে বড় মনে হলো। গায়ের রং শ্যামবর্ণের। ক্লিন শেভ করা। ক্লিন শেভ করা না, ওর দাড়ি ওঠেনি এখনো। ওটা শিপন। কোন শিপন? ছোট ভাইয়ার ছোট্ট ছেলে শিপন। সেই ছোট্ট শিপন? হ্যাঁ। এ তো বড় হয়ে গেছে। হ্যাঁ। শিয়াবের চেয়ে শিপনকে বড় মনে হয়। সবার ছোট শিপন, কিন্তু সবাই ওকে বড় বলে। বয়সের তুলনায় দ্রুত বড় হয়ে গেছে। পুরো হরলিক্স ফ্যাক্টরি ওকে গুলিয়ে খাইছে নাকি? 17 বছরের ছেলেকে 25 বছরে মনে হলো। বলছি না, যে দেখে সে ওকে সকলে বড় বলে। মায়া মামার বাড়িতে গেল কেন? আজকে শীতলের জন্মদিন। জন্মদিন তো পালন করতে দেয় না। ওরা ছোটরা নিজেদের মতো করে আনন্দ করে। তাই মাহিদ আর মায়াকে যেতে বলেছিল। মাহির বড় হয়ে যাওয়ায় ওকে যেতে বলে যায় না। সেই জন্য মায়া আর মাহিদ গেছে। আলবি আর কিছু না বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মায়া ওকে কি বলেছে সেসব আর বলে না। মা শাশুড়ি মাকে মায়া যে শয়তানি করে বলেছে ওকে জ্বালানোর জন্য, সেটা বুঝে গেছে। কি বজ্জাত মেয়ে ভাবা যায়। একটুর জন্য মিনি হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। দুই যা একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ওঠেন। মায়াকে অন্য ছেলের সাথে দেখে আলবি জেলাস, সেই জন্যই তো রেগেছিল। দুজনেই আবার কিচেনের দিকে এগিয়ে যায়। শিপন বাইক চালাতে চালাতে সামনে দিকে দৃষ্টি রেখেই বলে, আপু ভাইয়া তো তোমাকে ডাকলো, কথা বললে না কেন? আর এত তাড়াহুড়া করছিলে কেন? কে ডাকলো না ডাকলো সেটা নিয়ে তো তোকে ভাবতে হবে না। তুই মনোযোগ দিয়ে বাইক চালা, ফেলে দিস না আবার। রেগে যাচ্ছ কেন? তুই মুখ বন্ধ রাখ। ভাইয়াকেও নিয়ে আসলে ভালো হতো না? এ তো যে ভাইয়া ভাইয়া করছিস, তোর কোন জন্মের ভাই হয়? তুই চিনিস ওনাকে? আজকে আগে কখনো দেখেছিস? ছোটবেলায় তো দেখছি। তোর মনে আছে সে কথা? একটু একটু। ড্রপ মারার আর জায়গা পাস না? ড্রপ মারবো কেন, সত্যি কথা বলছি। চুপচাপ বাইক চালা। তুমি তো আলবি ভাইয়াকে ভালোবাসতে আপু। কে বললো তোকে? আমি জানি। ছোট মানুষ ছোটদের মতোই থাকবি। বড়দের মতন কথা বলছিস কেন? আমাকে তোমার ছোট মনে হয় এখনো? সবাই আমাকে বড় বলে। শুধু হাত পায়ে বড় হয়েছিস, বুদ্ধিতে না। কথা বলতে বলতে বাড়িতে এসে পৌঁছায় দুজন। বাইক পার করে রেখে দুজন বাড়ির ভেতরে প্রবেশ করে। মায়াকে দেখেই দৌড়ে আসে শীতল। আলবি ভাইয়ার বউ, আপনার আসার সময় হলো তাহলে? আমি তো ভেবেছিলাম আজকে আসতেই পারবেন না। আপু তোমাকে বলছি না, এই নামে সম্বোধন করবেন না আমায়। কেন? এই নামে সম্বোধন করলে তো তুই চুপ করো কি না, আমি কিন্তু চলে যাব। এ তো রেগে যাচ্ছিস কেন? আচ্ছা চুপ করলাম, এখন আয়। বাড়ির সকলের কাছে এগিয়ে যায় মায়া। অনেকগুলো দিন পর মামার বাড়িতে আসা হয়েছে। রাত প্রায় 1:30। একা একা ছাদে বসে আছে আলবি। ঘুম দুই চোখের পাতায় ধরাই দিচ্ছে না। রুমে থাকতে থাকতে বিরক্ত হয়ে ছাদে উঠে এসেছে। গরম ছাদেও ভালো লাগছে না। আবার রুমেও যেতে ইচ্ছে করছে না। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে অনেক আগেই। বিরক্ত হয়ে আবার সিগারেট ধরায়। ওর কেমন যেন লাগছে, ও নিজে বুঝতে পারছে না। জার্মানি থাকাকালীন ব্যস্ত সময় পার করতো সবসময়। কাজের মধ্যে বেঁচে থাকতো। আর এখানে আসার পর থেকে শুয়ে বসে সময় পার করছে। আজকের সময় যেন পার হতেই চাইছে না। কারোর সাথে যে কথা বলবে সে উপায়ও নেই। সবাই ঘুমিয়ে আছে এখন।
রেলিংয়ের উপরে বসে আবার সিগারেট ধরায়। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের টান দেয়। ভাবতে শুরু করে অতীত, মায়া আর সেই পুরনো আলবিটাকে। সব কিছু আজ অন্যরকম হতে পারত। ওর আর মায়ার সুখের একটা সংসার হতো। দুজনের মধ্যে আজ এত দূরত্ব থাকতো না। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই ঠিক নেই, আগেও ছিল না। পরের দিন দুপুরের পর বাড়ি ফিরে আসে মায়া আর মাহিত। গত রাতেই ফিরে আসতে চেয়েছিল, তবে ওর মামা মামি কেউই আসতে দেয়নি, রাত বেশি হয়ে গিয়েছিল বলে। ড্রয়িং রুমে এসে কাউকে দেখতে পায় না দুজন, শুধু মেড মায়া রয়েছে। ওই ডোর খুলে দিয়েছে, বাকি সবাই হয়তো নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছে। আসরের নামাজের পর নিজের রুম থেকে বেরিয়ে আসে আলবি। গত রাতে সারা রাত জেগেছিল, সকালে খাবার খেয়ে ঘুমিয়েছে, তাই সারাদিন ঘুমিয়ে পার করলো। ড্রয়িং রুমে এসে দেখে মায়ের সোফায় বসে ফোন দেখছে, বাতিজিকে কোলে নিয়ে। নাহার বেগম অন্য সোফায় বসে তাসবি পাঠ করছে। আশেপাশে নজর বুলায় আর কাউকে দেখতে পেল না। মায়া বোধহয় নিজের রুমেই রয়েছে। হেঁটে এগিয়ে এসে মাহিদের পাশে বসে। মাহিদ ঘাড় ঘুরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। আলবি হাত বাড়িয়ে মাতাশাকে কোলে তুলে আদর করে। মাহিদের দিকে তাকিয়ে বলে, কখন এলি? দুপুরের পরেই। যা তৈরি হয় আয়। কেন, কোথায় যাব? মার্কেটে। আমি? হ্যাঁ, সাথে তোর বাইকের চাবিও নিয়ে আসবি, যা এখন। মার্কেটে? আমি? হ্যাঁ, সাথে তোর বাইকের চাবিও নিয়ে আসবি, যা এখন। মাহিদকে বসে থাকতে দেখে তাড়া দিয়ে বলে, যা। মাহিদ উঠে চলে যায় তৈরি হওয়ার জন্য। আলবি মান্তাসাকে নিয়ে মেতে ওঠে। মেয়েটাকে ওর কাছে দারুণ লাগে, একদম পুতুলের মতো দেখতে। কি সুন্দর করে ওকে ছোট আব্বু ডাকে। ছোট ছোট হাত দিয়ে গালে ছুঁয়ে দেয়, চুমো খায়, আদো আদো বলিতে হাজারো কথা বলে। 5 মিনিটেই তৈরি হয়ে আসে মাহিদ। মান্তাসাকে দাদির পাশে বসিয়ে দেয় আলবি। দাদির মুখের দিকে তাকিয়ে বলে, তোমার কিছু লাগবে? না। দাদির অভিমান ভরা গলার স্বর এখনও রেগে আছে। আমি কে হই তোর যে তোর উপর রেগে থাকবো? আচ্ছা, ফিরে এসে তোমাকে বোঝাবো তুমি আমার কে হও। এখন আসছি, উম্মা। দুই ভাই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাইকের কাছে এসে দাঁড়ায় দুজন। মাহিদ চাবি এগিয়ে দেয় আলবির দিকে। এদিকে দিচ্ছিস কেন? চালাও। আমি? তাহলে কে? হাত পা ভাঙতে চাস? মানে? আমি বাইক চালাতে পারি না, তুই চালা, আমি পেছনে বসছি। অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে থাকে মাহিদ। তুমি বাইক চালাতে পারো না? না, দেরি হয়ে যাচ্ছে, বেশি কথা না বলে বস তোর সামনে। আমি ভেবেছি তুমি চালাবে। তুমি চালাতে পারো না, তাহলে গাড়ি নিয়ে যাই। না, আমি বাইকেই যাব। আর কথা না বাড়িয়ে সামনে উঠে বসে মাহিদ, পেছনে বসে আলবি। আমি যতদিন আছি ততদিনে তুই আমাকে বাইক চালানো শেখাবি। আচ্ছা। বাইক স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে ওটা এগিয়ে আসার পর হঠাৎ বাইক থামায় মাহিদ। আলবি বিরক্ত হয়ে বলে, মাঝ রাস্তায় থামাচ্ছিস কেন? সামনে দেখো। সামনে তাকায় আলবি। একটি মহিলা দাঁড়িয়ে আছে একটা বাড়ির সামনে, দু হাতে দুটো 5 বছরের বাচ্চার হাত। পাশে 7-8 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে একটু একটু পরিচিত মনে হলো আলবির, তবে পুরোপুরি মনে পড়ছে না মেয়েটাকে। কিছু সময় তাকিয়ে থাকার পর বলে, কে ওই মহিলা? আর ওনাকে দেখতে বলছিস কেন? চিনতে পারছো না কে ওটা? উহ, তোমার এক্স ভাইয়া। চমকে ওঠে আলবি। আবার তাকায় সামনে দেখে যা ভেবেছিল এখন তাই দেখছে। 3 বাচ্চার মা হয়ে গেছে মারিয়া। একটু পরে মুচকি হেসে বলে, ওই মহিলা মারিয়া? হ্যাঁ, এ তো বড় বড় ছেলেমেয়ে ওর। তুমি জার্মানি চলে যাওয়ার পরের বছর বিয়ে করেছিল পালিয়ে গিয়ে। 3 বছর পর বড় ছেলেকে কোলে নিয়ে ফিরে এসেছিল দুজন। তারপর 5 বছর আগে যমজ ছেলে মেয়ে হয়েছে। কার সাথে পালিয়ে গিয়েছিল? সিয়ামের সাথে? না। অবাক হয় আলবি। তাহলে কার সাথে? এইবারের বড় ছেলে তারেক রহমানের সাথে। তারেক ভাইয়া ফ্রেন্ড ছিল না? হুম। আলবি হেসে বলে, সিয়ামকেও শেখা দিয়েছে নাকি? সিয়ামকে শেখা দিয়েছে। তুমি বেঁচে গিয়েছিলে, নয়তো কয়েকদিন পর তোমাকেই শেখা দিয়ে দিত। মানে? সিয়ামের সাথে ওর আগে থেকে সম্পর্ক ছিল? তুই জানলে কিভাবে? এটা তো সবাই জানতো, তুমি ফুফুদের বাড়িতে থাকতি, তাই জানতে না কিছু। ভাই, ভীষণ আফসোস হচ্ছে।
কেন? এক্স 3 বাচ্চার মা হয়ে গেছে, আর আমি এখন এক বাচ্চার বাপ হতে পারিনি। সেটা তোমার দোষ। চল এখন এখান থেকে, নয়তো হার্ট অ্যাটাক চলে আসবে। এক্সকে অন্যের বাচ্চার মা হতে দেখে মাহিদের মাথায় চটি মারে আলবি, দাঁতে দাঁত চেপে বলে, উল্টাপাল্টা কথা বলবি তো লাথি দিয়ে তোর মাজার হাড্ডি ভেঙে দেব, বেয়াদব। আমি এখনো বাপ হয়নি, সেই জন্য অ্যাটাক চলে আসবে। বোনকে অল্প বয়সে বিধবা না করতে চাইলে বাইক টান দে শালা। শপিং মলে এসে পৌঁছায় দুই ভাই। আলবি লেডিস শপে প্রবেশ করে। আলবি লেডিস শপে কেন প্রবেশ করলো বুঝতে পারছে না মাহিদ। কার জন্য কি কিনবে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। বড় ভাইয়ের কথা শুনে ভেতরে প্রবেশ করে। মায়ার কত সাইজের বোকরা লাগে? হ্যাঁ, বড়া নাকি? মায়ার কত সাইজের বোকরা লাগে? কেন? এ তো প্রশ্ন তো তোকে করতে হবে না, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। 54 সাইজ একটু শর্ট হয়, আবার 56 একটু লং হয়ে যায়। আলবি 56 সাইজের 6টা বোকরা নেয়, 1 ডজন হিজাব নেয়, নিকাব নেয়। কয়জনের জন্য নিচ্ছ? শুধু বইয়ের জন্য। এতগুলো কেন? পড়বে তাই। তাই বলে এতগুলো? আলবি উত্তর দেয় না। মা, শাশুড়ি, দাদি, ভাবে মান্তাসা আর মিডমায়ের জন্য ড্রেস নেয় নিজের পছন্দের। একজন ছোটা বুয়া আসে সকালে, দুপুরে চলে যায়, তার জন্য শাড়ি নেয়। মাহিদ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু বলে না। লেডিস শপ থেকে বেরিয়ে জেন্টস শপে প্রবেশ করে। সকলের জন্য নেয়, সাথে নিজের জন্য নেয়। আসার সময় কয়েকটা ড্রেস নিয়ে এসেছিল। আলবি ওর চোখ যায় ছোট ভাইয়ের দিকে। ওর কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে মাহিদ। একটি সুন্দরী মেয়ে মাহিদের এক হাত ধরে জড়িয়ে ধরে খুশিতে গুলাগুলো হয়ে কথা বলছে। মাহিদের চোখে মুখে চোর চোর ভাব। মেয়েটিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। মেয়েটি বাবু, সোনা, বেবি ডেকে যাচ্ছে, আর এটা সেটা প্রশ্ন করছে। মাহিদ জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে আস্তে আস্তে বলে, লিনা, তোমাকে আগেই তো বলছি, আমার বাড়ির কারো সামনে মনের ভুলেও আমার ধারে কাছে ঘেসবে না। সেখানে এভাবে ধরে দাঁড়িয়ে আছো কেন? দূরে সরো। মাহিদ, এখানে তো ফ্যামিলির কেউ নেই। কে বলেছে কেউ নেই? সামনে ভাইয়া দাঁড়িয়ে আছে, আর এদিকে তাকিয়ে আছে। লিনার সামনে তাকায়, কেউ নেই মাহিদ এর ফ্যামিলির। কেউ তো নেই সামনে। সাদা শার্ট পরা যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটাই আমার মেজো ভাইয়া, মানে আলবি ভাইয়া। মেয়েটা তড়িৎ গতিতে আবার সামনের দিকে তাকায়। আলবি ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটাকে। বুঝেও গেছে বোধ হয়। দ্রুত মাহিদকে ছেড়ে দেয় লিনা। চলে যাওয়ার জন্য পা বাড়াতে আলবি ডেকে ওঠে, এই মেয়ে দাঁড়াও। দাঁড়িয়ে যায় নীলা। ভবিষ্যতে বাসুরের সামনে এভাবে মাহিদকে ধরে দাঁড়িয়েছিলে, আবার কে কে নামে সম্বোধন করলো, ভাবতে লজ্জায় দৃষ্টি নামিয়ে রাখে। আলবি এগিয়ে এসে দাঁড়ায় দুজনের সামনে। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী আর কিউট। নাম কি তোমার? নীলা ফেরদাউস। বাড়ি কোথায়? মিরপুর। মাহিদের সাথে কতদিনের সম্পর্ক? লিনা চোখ তুলে একবার আলবির মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। 3 বছরের। বাড়িতে কে কে আছে? আমি, ভাইয়া, আব্বু আর আম্মু। আচ্ছা, যাও এখন। লিনা দ্রুত পায়ে চলে যায় ওদের সামনে থেকে। আলবির সাথে কথা বলার সময় হাত পা সহ পুরো শরীর কাঁপছিল। কোন দুঃখে আজ এখানে এসেছিল? আলবি মাহিদের দিকে তাকায়। মাহিদ চোরা চোখে দেখছে ওকে। তলে তলে এত দূর? 3 বছর ধরে প্রেম করো তাই না? ভাইয়া, বাড়িতে কাউকে বলবে না প্লিজ। নো নো নো, প্লিজ ভাইয়া, তোমার পায়ে পড়ি, বলবে না কাউকে। বাড়িতে ফিরে সবার আগে এই কথাটাই সকলকে বলবো আমি। সকলের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে? না ভাইয়া প্লিজ, আমার সাথে যেটা হয়েছে তোর সাথেও সেটাই হবে। তোর সাথে কেন উল্টো নিয়ম হবে? তুমি যা বলবে সব শুনবো আমি, তাও কাউকে বলো না প্লিজ। আমি যা যা বলবো সব শুনবি? হ্যাঁ। পরে তো আবার পোল্টি নিবি না? একদম না। যদি আমার কথা না শুনিস তাহলে সেদিনই তোর বিয়ে করিয়ে দেব অন্য মেয়ের সাথে। মাহিদ ফ্যাল করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। বাড়ির মানুষজনের ভয়ে বাড়িতে থাকাকালীন গার্লফ্রেন্ডের সাথে কথাই বলে না। পই পই করে আগেই বলে দিয়েছে ওর ফ্যামিলি কারো সামনে ভুলেও যেন ওর সাথে কথা বলতে না আসে। পই পই করে আগেই বলে দিয়েছে ওর ফ্যামিলির কারোর সামনে ভুলেও যেন ওর সাথে কথা বলতে না আসে। কে জানে, হতেও পারে ও প্রেম করেছে বলে ওর বাড়ির সবাই আলুর মতো ওকেও ধরে বেঁধে কোনো এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল।
ও অপেক্ষা করছে পড়াশোনা শেষ হওয়ার। শেষ হলে সাহস জুগিয়ে তখন বাড়ির সবাইকে বলবে নীলার কথা। ততদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করে যাবে। কিন্তু আজকে বড় ভাইয়ের সামনে ধরা পড়ে গেল। এখন এই বজ্জাত আলবিকে ওকে দিয়ে কী কী করাবে কে জানে। চল বাড়িতে যাই এখন, সব কিছু নেওয়া শেষ, ব্যাগগুলো হাতে নে। হেঁটে এগিয়ে গিয়ে দু হাতে শপিং ব্যাগ তুলে নেয়। আলবি নিজেও নেয় কতগুলো। বাইকের দিকে এগিয়ে যেতে যেতে মাহিত বলে, গাড়ি নিয়ে আসলেই ভালো হতো না? এতগুলো ব্যাগ নিয়ে বাইকে করে যাওয়া কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে কেন, বসলেই বুঝতে পারবে। বাইকের কাছে এগিয়ে আসে দুজন। বাইরে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। নিয়ন বাতির আলো আলোকিত চারপাশ। মায়ের সামনে বসে, পেছনে বসে আলবি। আলবির দু হাতে শপিং ব্যাগগুলো। শক্ত হয়ে বসো, পেছন থেকে পড়ে যেও না আবার। বোনকে বিধবা না করতে চাইলে আস্তে আস্তে চালাবি। একটা কথা জিজ্ঞেস করি, কর। রেগে যাবে না তো? রেগে যাওয়ার মতো হলে অবশ্যই রেগে যাব, আর তোকে লাথি দিয়ে বাইক থেকে ফেলে দেব। তাহলে থাক। না থাকবে কেন, তোকে বলতেই হবে এখন, নয়তো তুই নাম বাইক থেকে। তুমি তো মায়াকে পছন্দ করতে না ভাইয়া, সবাই বললো তালাক দেওয়ার জন্য দেশে এসেছো। তাহলে এখন সংসার করতে চাইছো কেন? তোমার হাব ভাব দেখে তো মনে হয় মায়াকে ভালোবাসো। ভালোবাসি বলেই তো সংসার করতে চাচ্ছি। সত্যি সত্যি ভালোবাসো তো মিথ্যে বলছি নাকি? কবে থেকে? কি ভালোবাসো? যেদিন তোর বোন আমার মাথায় ডিম ফাটিয়ে ওয়েলকাম করেছিল। সত্যি? হুম। মায়া তোমার উপর ভীষণ রেগে আছে, অভিমানও করেছে অনেক। তোমার নাম শুনলেই যেন কেমন করে ওঠে। শুনতেই পারে না তোমার নাম, তোমার কথা। তুই শোনাবি দিনরাত 24 ঘন্টা। বুড়ো হওয়ার আগেই আমাকে টাক বানিয়ে দেবে। বাড়িতে ফিরে আসে দুজন। দু হাতে শপিং ব্যাগ ধরে রেখেছে। আলবির হাত ব্যথা হয়ে গেছে। সবগুলো মাহিদের হাতে ধরিয়ে দিয়ে বলে, ব্যাগগুলো অনেক ভারী, আমার হাত ব্যথা হয়ে গেছে। বলেছিলাম গাড়ি নিতে। পাছায় লাথি খেতে না চাইলে এক কথা বারবার বলা বন্ধ কর, ভেতরে চল। শপিং ব্যাগগুলো সোফার উপরে রেখে বসে পড়ে মাহিদ। মাহিদের পাশে বসে আলবি। বাড়ির সবাই সোফায় উপস্থিত রয়েছে। এতগুলো শপিং ব্যাগ দেখে সবাই দুজনের দিকে তাকিয়ে আছে। কি এনেছি এত? আলবি মান্তাসার দিকে তাকিয়ে দু হাত বাড়িয়ে দিয়ে সুন্দর করে মায়া ভরা স্বরে ডেকে ওঠে, আম্মা আমার কাছে আসো। মান্তাসা মাহিরের কোলে থেকে তাড়াহুড়া করে নেমে দৌড়ে আসে আলবির কাছে। কোলে উঠেই শক্ত করে গলা জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলে? আমার জন্য চকলেট কিনতে, পরি সাজানোর জন্য ড্রেস কিনতে। এনেছো? হুম। চকলেট খাবা? শপিং ব্যাগের ভেতর থেকে একটা বড় চকলেট বের করে মান্তাসার হাতে দেয় আলবি। চকলেট পেয়ে খুশিতে আলবির দুই গালে দুটো চুমো খেয়ে কোল থেকে নেমে যায় তাড়াহুড়ো করে। চকলেট হাতে দৌড়ে যায় দাদার কাছে। চকলেট দেখিয়ে বলে, দেখো কত বড় চকলেট। চোখ মুখ থেকে খুশি উপচে পড়ছে। ওর হাসিতে পুরো ড্রয়িং রুম ভরে উঠেছে। সানজিদা আলবির দিকে তাকিয়ে বলে, ভাইয়া ওর দাঁত এমনিতেই সমস্যা, এত বড় চকলেট খেলে দাঁত তো একটাও থাকবে না। কয়েক বছর পরে নতুন দাঁত গজিয়ে যাবে। ওর খুশির চেয়ে দাঁত বড় নাকি? সানজিদা হা করে তাকিয়ে রইল আলবির মুখের দিকে। এইটা কোন কথা? আম্মা এদিকে আসো। এগিয়ে আসে মান্তাসা। তিনটে শপিং ব্যাগ মান্তাসার হাতে দেয়। এগুলো নিতে পারবে? তিনটাই কিন্তু তোমার, ভুলেও কিন্তু চকলেটের ভাগ তোমার আম্মুকে দেবে না। লুকিয়ে রাখবে, নয়তো তোমার আম্মু চুরি করে খেয়ে নেবে তোমার চকলেট, বুঝতে পেরেছো? মাথা নাড়ায় মান্তাসা। ব্যাগগুলো টেনে নিয়ে বাবার কাছে এগিয়ে যায়। আলবির কথা শুনে লজ্জায় ওড়না দিয়ে মুখ ডেকে নেয় সানজিদা। আলবি ভুল কিছু বলেনি। মান্তাসাকে চকলেট এনে দিলে বেশিটুকু সানজিদা নিজেই খেয়ে নেয়। যেহেতু মান্তাসার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, তাই মিষ্টি খাবার ওকে কম খাওয়ায়, চকলেট তো আরও কম। আলবির এমন কথা শুনে বাকি সকলের মুখেও হাসি ফুটে ওঠে। আলবি একে একে সকলের হাতে শপিং ব্যাগ তুলে দেয়। শুধু বাকি থাকে মায়া, ওকে কিছু দেয় নাই। এখনও অনেকগুলো শপিং ব্যাগ রয়েছে সোফার উপর। আলবি বাকি ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়, তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে। সবাই একবার মায়া তো আরেকবার আলবির দিকে তাকায়। মায়া নিজের মতো ফোন দেখতে ব্যস্ত। আলবি কোনো কিছু ওকে দিলেও নিজেই নিত না, দেয়নি ভালো হয়েছে। কিছু সময় পর সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মাহিদ। মায়ার দিকে তাকিয়ে বলে, মায়া একটু আয় তো। কেন?
দরকার আছে, আয় তাড়াতাড়ি। মায়ার হাত ধরে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। এসে দাঁড়ায় মায়ার রুমের সামনে। তুই ভেতরে যা, আমি ব্যাগটা রেখে আসছি। কি বলবে এখনই বলো। তুই ভেতরে যা, আসছি আমি। মায়া নিজের রুমে প্রবেশ করে বেডের দিকে এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে ডোর লক করার শব্দ হয়। চমকে উঠে পেছনে ফিরে তাকাতেই দেখে আলবি দাঁড়িয়ে আছে। আলবিকে দেখেই হার্টবিট বেড়ে যায়, বুকের ভেতর আবার কাঁপতে শুরু করে। আলবি এক কদম করে এগিয়ে যায় মায়ার দিকে। মায়া পেছনে যেতে যেতে কম্পিত স্বরে বলে, আপনি এখানে কেন? ডোর লক করছেন কেন? আলবি বলে না কিছু। বেড থাকায় আর পেছোতে পারে না মায়া। আলবি একেবারে মায়ার কাছাকাছি এসে দাঁড়ায়। দুজনের মাঝে এক হাত সমান দূরত্ব রয়েছে। বের হন আমার রুম থেকে। বের হওয়ার জন্য তো আসিনি। বের হন। যদি না বের হই? কেন হবেন না? আমি তো এসেছি তোমার কাছেই। কেন এসেছেন? ভালোবাসি বলে। আলবির মুখে সহজ স্বীকারোক্তি শুনে তাকিয়ে থাকে মায়া। আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকো কেন? কোথায় পালিয়ে পালিয়ে থাকি? আমি সামনে আসলেই তো শুধু পালাই পালাই। ভয় পাও আমাকে? ভয় পেতে যাব কেন? কাঁপছো কেন তাহলে? কোথায় কাঁপছি? এই তো তোমার শরীর কাঁপছে, হাত কাঁপছে, কথা বলতে তো ঠোঁট আর গলার স্বরও কাঁপছে। আমি মোটেও ভয় পাই না আপনাকে। এখন সরুন আমার সামনে থেকে। পারলে সরাও। মায়া রেগে তাকিয়ে থাকে আলবির মুখের দিকে। মোটেও ভয় পায় না মায়া এই শয়তান লোককে। হুহ। সরুন সামনে থেকে। সুন্দর করে বলো। কি? সরার জন্য? ভালোভাবেই তো বলছি। উহ, এভাবে না। আপনি করে না বলে তুমি করে বলো। সুন্দরভাবে মিষ্টি করে বলো। সামনে থেকে একটু সরো জানো। মায়া দাঁত কিরমির করে বলে, জীবনেও না। বলো না প্লিজ জান। পারবো না আমি। সরুন সামনে থেকে। আর বের হন আমার রুম থেকে। আমিও সরতে পারবো না। কোথাও যাব না। আজকে রাতে এখানেই থাকবো তোমার সাথে। মায়া রেগে চেঁচিয়ে আলবির দিকে আঙুল তুলে বলে, খুন করে ফেলবো। বের হন আমার রুম থেকে। তুমি খুন করতে চাইলে আমি খুন হতেও রাজি। মায়া বলে না কিছু। আলবি বেডের উপর থাকা ব্যাগগুলো দেখিয়ে বলে, ওগুলো তোমার। মায়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। এতক্ষণ তো নজরেই আসেনি এগুলো। লাগবে না আমার কিছু। এগুলো নিয়ে বের হন আমার রুম থেকে। বারবার এক কথা না বললে তোমাদের দুই ভাই বোনের পেটের ভাত হজম হয় না? মায়া বলতে গিয়েও বলে না কিছু। ব্যাগের ভিতরে বোকরা হিজাব আছে। এখন থেকে বাইরে বেরোলে বোকরা হিজাব পরে তারপর বের হবে। বোকরা হিজাব আছে আমার। তাহলে গতকাল পরনি কেন? লম্বা গাউন পরে গিয়েছিলাম তাই পরিনি। নিকাব পরনি কেন? পরি না। নেক্সট টাইম বাইরে বের হলে বোকরা হিজাব নিকাব পরে তারপর বের হবে। বাইরে কোনো ছেলে যেন ভুলেও আমার সুন্দরী বইয়ের কিউট গোলুমোলু ফেস দেখতে না পায়। 100 বার দেখবে, তাতে আপনার কি? অবশ্যই আমার অনেক কিছু। বাইরে কেউ কেন আমার বউকে দেখবে? দেখে দেখে তো বদনজর লাগিয়ে দেবে। সরুন আমার সামনে থেকে। সর্বনা। তালাক দিয়ে মুক্তি করুন আমাকে। দেব না। কেন? কেন আবার? ছোটবেলায় আমার কোলে হাগুমুতু করে এখন আরেক বেটাকে বিয়ে করে সেই বেটার বাচ্চার হাগুমুতু পরিষ্কার করবে? সেটা আমি হতে দেব? নো নেভার। আলবির কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে যায় মায়ার। ও আলবির কোলে ছোটবেলায় হাগুমুতু করেছে? সিরিয়াসলি?